হ্যালো সবাইকে, স্বাগতম রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ মাস্টার ক্লাসে। এই ভিডিওতে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে বিগত বছরে আসা কোষ বিভাজন চ্যাপ্টারের উপর 10+ বছরের প্রশ্নসমূহ সমাধান করব। এই ভিডিওটি দেখার আগে আমি আশা করব তোমরা আমার চ্যানেলে নেয়া কোষ বিভাজন চ্যাপ্টারের উপর কম্প্যাক্ট ম্যারাথন মাস্টার ক্লাসটি তোমরা করে আসবে। সেই ক্লাসটি করলে তোমরা কোষ বিভাজন চ্যাপ্টারের উপর সহজেই অনেকগুলো বিষয় একসাথে পেয়ে যাবে এবং তোমাদের যদি কোনো কোনো কনসেপ্টে প্রবলেম থাকে তা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমি আশা করব এই ক্লাসটি করার আগে তোমাদের বেসিক অবশ্যই ক্লিয়ার থাকবে, আর বেসিক ক্লিয়ার না থাকলে তোমরা সেই ক্লাসটি করে আসবে। ওকে, তাহলে শুরু করা যাক রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নবেগ সমাধান। ওকে, সো আমরা প্রথমত যেটা দেখব যে প্রথম প্রশ্ন দেখো ভাইয়া, বিজ্ঞানী থমাস হান্ট মর্গান 1909 সালে প্রথম কোনো উদ্ভিদের কি করেন ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন। এটা হচ্ছে ভুট্টা। আমরা পড়ে আসছি অলরেডি ক্লাসে যে থমাস হান্ট 1909 সালে ভুট্টা উদ্ভিদের ক্ষেত্রে ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন। আচ্ছা ভাইয়া, তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো ভুট্টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কি? ওকে, ভুট্টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়া মেইস, জিয়া মায়াস, মানে মানে যে যেভাবে বলে আর কি। ওকে, সো তোমরা এটার বৈজ্ঞানিক নামটাও মনে রাখবা। সাথে সাথে গমের বৈজ্ঞানিক নামও মনে রাখবো, যেমন ট্রিটিকাম অ্যাস্টিভাম, ট্রিটিকাম অ্যাস্টিভাম। ধানের কি? ধানের হচ্ছে অরিজা স্যাটিভা। ওকে, সো তারপর কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাড সমূহ পাওয়া যায়? আমরা আমাদের ক্লাসে বলছি টেট্রাড পাওয়া যাবে হচ্ছে প্যাকাইটিনে। কিভাবে আমরা মনে রাখতাম? প্যাকাইটিন মানে হচ্ছে, আমরা বলছিলাম প্যাকাইটিন মানে হচ্ছে প্যাক প্যাক। ওকে, যদি আমরা একটু দেখানোর ট্রাই করি, প্যাকাইটিন মানে কি? প্যাক প্যাক। আর প্যাক প্যাক কারা করে? বাচ্চা কাচ্চারা করে, অর্থাৎ ক্যাওস সৃষ্টি করে। অর্থাৎ বাচ্চারা কি করে? প্যাক প্যাক করে, অর্থাৎ ক্যাওস সৃষ্টি করে। কি কি সৃষ্টি করে? ক্যাওস। আর ক্যাওস মানে হচ্ছে কায়াজমা। ক্যাওস মানে কি? কায়াজমা। বহুবচনে যাকে আমরা কায়াজমাটা বলি। ক্যাওস মানে কি? কায়াজমা। বহুবচনে আমরা তাকে কায়াজমাটা বলি। আর কায়াজমা যখন সৃষ্টি হয় তখন এটা এক্সাকৃতির হয়, এক্সাকৃতির হয়, এবং একে বলা হয় টেট্রাড। একে কি বলা হয়? টেট্রাড। ওকে, সো হোপফুলি তোমরা এটা জানো। ওকে, তাও আমি একটু দেখিয়ে দিলাম। তারপর দেখো ভাইয়া, সাইটোকাইনেসিস না হলে একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয় এ ধরনের উদ্ভিদ কোষে কি বলে? আমি বলছিলাম যখন বহু নিউক্লিয়াস বহু নিউক্লিয়াস যুক্ত কোনো কোষকে এটা যখন উদ্ভিদ কোষে দেখা যায় তখন তাকে বলে সিনোসাইটিক, এবং এটা যখন প্রাণী কোষে দেখা যায় তখন তাকে বলা হয় প্লাজমোডিয়াম। ওকে, সো এখানে যেহেতু বলছে যে উদ্ভিদ কোষকে কি বলে, এখানে অ্যান্সার হবে কি? সিনোসাইটিক। ওকে, আর প্রাণী কোষ বললে হবে কি? প্লাজমোডিয়াম। এটা কি? প্রাণী কোষ। প্রাণীকোষ। ওকে, সো একটু বুঝে নিও। সো নেক্সট বলছে যে মেটাকাইনেসিস কখন ঘটে? সো আমরা জানি মেটাকাইনেসিস ঘটে হচ্ছে মেটাফিজ ইয়াতে। মেটাকাইনেসিস কখন ঘটে? মেটাফিজে। ভাইয়া কেন? আমরা বলছিলাম মেটাকাইনেসিস বলতে কি বোঝায়, যে ক্রোমোজোম সমূহ যে বিষুবীয় অঞ্চলে যে আসে, স্পিন্ডল তন্তুর যে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম সমূহ যে আসা, এই আশাকে আমরা বলতেছি মেটাকাইনেসিস। ওকে, সো এই যে বিষুবীয় অঞ্চল বরাবর যে ক্রোমোজোম গুলা থাকে, এই তাকে বলি আমরা আমরা কি? মেটাকাইনেসিস। ওকে, সো আসার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। আর যখন এসে সর্বোচ্চ মোটা ও খাটো হয় তখন আমরা তাকে কি বলি? সর্বোচ্চ মোটা ও খাটো হলে তখন আমরা বলি কনডেনসেশন। আর যখন এরা কয়েলের মতো পেঁচিয়ে যায় বা কয়েলিং ঘটে, একে আমরা বলি সুপার কোয়েলিং। ওকে, সবই কি মেটাফেজ পর্যায়ে হয়ে থাকে। ওকে, সো হোপফুলি তোমরা এগুলা জানো। নেক্সট, কত সংখ্যক মাইটোটিক বিভাজনে 128টি অপত্য কোষ উৎপন্ন হয়? আমরা এটা আমাদের যে বেসিক ক্লাস সেখানে দেখাইছি, ব্যাখ্যা করে দেখাইছি এটা কিভাবে হয়। সো এটা সাধারণ সূত্রটা আমি কি বলছিলাম, যে মাইটোটিক বিভাজন বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n দিয়ে। ওকে, সো 2 টু দি পাওয়ার n সংখ্যক n দ্বারা কি বোঝায়? যতবার মাইটোসিস বিভাজন হবে, মানে যতবার মাইটোসিস হবে। ওকে, সো মাইটোসিস হবে। ওকে, যতবার মাইটোসিস হবে। ওকে, সো এখন কথা হইতেছে আমাদেরকে এখানে বলছে যে 128টি অপত্য কোষ বা ডটার সেল। অপত্য কোষের আরেকটা নাম কি? ডটার সেল। ওকে, এটাও পরীক্ষায় মাঝে মাঝে আসে, ডটার ডটার সেল। সো অপত্য কোষ বা ডটার সেল তৈরি হবে কয়টি, এখানে আমাদের জানতে চাইছে। ওকে, সো দেখো ভাইয়া, আমরা বলছিলাম আমরা 2 টু দি পাওয়ার n সূত্র দিয়ে আমরা বসাবো। আমরা বসাবো যে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কত হবে? 128। আচ্ছা, সো ভাইয়া 128কে 2 এর কত পাওয়ার হিসেবে লেখা যায়? আমরা জানি 7 হিসেবে লেখা যায়। যদি 7 হিসেবে লেখা যায় তাহলে এখানে n এর মান কি হবে? n এর মান হবে 7। ওকে, সো তার মানে কত সংখ্যক মাইটোটিক বিভাজনে 128টি অপত্য কোষ তৈরি হবে? এখানে অ্যান্সার হবে 7। ওকে, অ্যান্সার কত হবে? 7। ওকে, অ্যান্সার হবে 7।
সেভেন। ওকে, সো একটু বুঝে নিই। ওকে, নেক্সট। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে মাইটোসিস কোষ বিভাজনে সাইটোকাইনেসিস ঘটে কয়বার। ওকে, সো আমরা একটা ইয়াদ ট্রিক্স দিয়ে পড়েছিলাম যে মাইটোসিস যখন বলবে তখন আমরা লিখব N1 C1। এটা মানে কি, নিউক্লিয়াসের বিভাজন হবে একবার, ক্রোমোজোমের বিভাজন হবে একবার। এখানে বলছে যে সাইটোকাইনেসিস হয়, মানে কয়বার বিভাজনে, মাইটোসিস কোষ বিভাজনে সাইটোকাইনেসিস ঘটে কতবার, এটা জানতে চাইছে। সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, সাইটোকাইনেসিস মানে কি, সাইটোপ্লাজমের বিভাজন। এখন নিউক্লিয়াসের বিভাজন না ইয়ার বিভাজন, সাইটোকাইনেসিস তো সবসময় একবারই হবে, তাই না? ক্যারিওকাইনেসিসের মধ্যে না নিউক্লিয়াস আর ক্রোমোজোম উপস্থিত। ওকে, সো তো আমি কি বলতে চাইতেছি, সাইটোকাইনেসিস তো কি হবে, মাইটোসিস প্রক্রিয়া একবার হবে। ওকে, সো বলছে জীব জীববৈচিত্র্যের জন্য মিওসিসের কোন দশা দায়ী। ওকে, সো আমি বলছিলাম জীববৈচিত্র্য কখন কিভাবে সৃষ্টি হবে, যখন আমাদের কায়াজমা হয়, অর্থাৎ ক্রোমোজোম সমূহ, অর্থাৎ যে ক্রোমোজোম আছে আমাদের, এই ক্রোমোজোম সমূহ একটা আরেকটার মধ্যে যখন যে বিনিময় হয়, এটা অর্থাৎ কায়াজমা সৃষ্টি হওয়া, অর্থাৎ প্যাকাইটিন উপপর্যায়ে আমাদের এই মানে ক্রিস ক্রস হয়, অর্থাৎ একটা ক্রোমোজোমের কোন একটা নির্দিষ্ট জিন অংশ ভেঙে গিয়ে আরেকটা জায়গায় পৌঁছে যায়। ওকে, সো এগুলো আমরা জানি, সো এটা অ্যান্সার হবে কি, প্যাকাইটিন। ওকে, সো যদি আমাদের এখানে আহ মানে প্যাকাইটিন না বলে যদি আমাদের প্রোফেজ ওয়ান বলতো, মানে আরো, মানে প্রোফেজ ওয়ানের মধ্যেই তো প্যাকেটিং, তাই না? প্রোফেজ ওয়ান বললে প্রোফেজ ওয়ান হইতো। তারপর দেখো ভাইয়া, অনকোলজি কি। সো আমরা জানি অনকো শব্দের অর্থ হচ্ছে ক্যান্সার। অনকো শব্দের অর্থ কি, ক্যান্সার, আমরা জানি। অনকো, এই অনকো মানে কি, ক্যান্সার। আর অনকোজিন মানে কি, ক্যান্সারের যে জিন। সো অনকোলজি হচ্ছে, মনে রাখবা, যে কোনো কিছুর শেষে যখন লজি থাকবে, এই লজি মানে হচ্ছে আলোচনা, এই লজি মানে কি, আলোচনা। তাহলে অনকোলজি মানে হচ্ছে ক্যান্সার সম্বন্ধীয় যে আলোচনা, তাকে আমরা বলতেছি অনকোলজি। ওকে, সো নেক্সট। সো এটা আমরা করছি, এটাও করছি। নেক্সট। ওকে, সো ডিএনএ প্রতিলিপন ঘটে কোথায়। সো আমরা বলছিলাম যে ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ সিনথেসিস, ডিএনএ যে সিনথেসিস ঘটে, মনে রাখবা ডিএনএ কি, সিনথেসিস। সিনথেসিসের যে অ্যাস দিয়ে আমরা মনে রাখবো যে অ্যাস ফেজ, সিনথেসিসের অ্যাস দিয়ে আমরা মনে রাখবো অ্যাস ফেজ, সিস। ওকে, সো ডিএনএ সিনথেসিস। তারপর দেখো ভাইয়া, দেহের বিভিন্ন অংশে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে কি বলে। আমরা মনে রাখবো যে দেহের বিভিন্ন অংশে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে, ক্যান্সার কোষ ছড়িয়ে পড়া তার মানে স্টেসিস দ্বারা বোঝায় কোনো কিছু ছড়িয়ে পড়া। আর ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে, এটাকে বলা হয় মেটাস্টেসিস। সো এগুলো আমরা আমাদের বেসিক ক্লাসে পড়ছিলাম। অনকোজেনেসিস মানে কি, জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া বা কোনো কিছু প্রক্রিয়া, প্রক্রিয়া। তাহলে প্রক্রিয়া। আর অনকো মানে কি, ক্যান্সার। অনকো মানে কি, ক্যান্সার। তার মানে ক্যান্সার কোষ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, তাকে আমরা বলতেছি অনকোজেনেসিস। ওকে, আর নেক্রোসিস মানে কি, আমরা বলছিলাম দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস হচ্ছে যদি কোনো বিষাক্ত পদার্থ দ্বারা বা পুষ্টির অভাবে, কোনো একটা বিষাক্ত পদার্থ অথবা পুষ্টির অভাবে, যে কোষের যে মৃত্যু, পুষ্টির অভাবে, অভাবে কোষের যে মৃত্যু, তাকে আমরা বলতেছি নেক্রোসিস। কোষের মৃত্যুকে বলতেছি নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস বলতেছি আমরা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে। অ্যাপোপ্টোসিস আমরা কাকে বলতেছি, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে। হোপফুলি তোমরা এগুলো জানো। সো এরপর দেখো, বিপাকীয় নিউক্লিয়াস কখন দেখা যায়। ভাইয়া আমরা যখন পড়াইছি তখন বলছিলাম এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে বিপাকীয় নিউক্লিয়াস দেখা যাবে আমাদের যে ইন্টারফেজ দশাটা আছে, সেই দশাতে অনেক ধরনের বিপাক ঘটে। তাই বিপাকীয় নিউক্লিয়াস হবে কোথায়, ইন্টারফেজ দশায়। আর কোষের যে বিভাজন, বিভাজন হবে আমাদের যে মাইটোটিক ফেজ বা এম ফেজে। ওকে, ইন্টারফেজ দশার দশার সময়কাল কত, আমরা জানি 90 থেকে 95% সময়কাল হচ্ছে কি, ইন্টারফেজ দশা। ওকে, এরপর দেখো, ক্রোমোজোমীয় নৃত্য কোন দশায় দেখা যায়। এটা হচ্ছে কি, প্রোমেটাফেজ। আমরা একটা কথা বলছিলাম, প্রোমেটাফেজের ক্ষেত্রে আমরা মনে রাখবো, একটা হচ্ছে অ্যাস্টার রশ্মি, অ্যাস্টার রশ্মি, তারপর হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য, এগুলো হবে কোথায়, প্রোমেটাফেজ। এগুলো হবে কোথায়, প্রোমেটাফেজে। ওকে, সো নেক্সট। মানে অ্যাস্টার রশ্মি দেখা যাবে, মানে অ্যাস্টার রশ্মি বলতেছি যে অ্যাস্টার রশ্মি দেখা যাবে, বাট আমাদের যে সেন্ট্রিওল, এইটা কিন্তু সেন্ট্রিওলের যে সূচনা,
এটা কিন্তু আমাদের প্রোফেজেই হয়। কি বলতেছি ভাইয়া? সেন্ট্রিওল, আমরা এটা ক্লাসে বলছি যে সেন্ট্রিওল মানে কোনো কিছু সূচনা হয় সবসময় প্রোফেজে, আর এটার যে শেষ হয় গিয়ে সেটা হচ্ছে প্রোমেটাফেজে। যেমন আমি যদি বলি যে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় কোথায়? প্রোফেজে। স্পিন্ডল তন্তু, আহ স্পিন্ডল যন্ত্র দেখা যায় কোথায়? প্রোমেটাফেজে। ওকে, স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে, সৃষ্টির সূচনা বই এরকম ভাবেই আছে, স্পিন্ডল তন্তুর সৃষ্টির সূচনা প্রোফেজ, স্পিন্ডল যন্ত্র দেখা যায় প্রোমেটাফেজ। ওকে, সো যখন যেটা বলবে তোমাকে এটা দাগাতে হবে। ওকে, সো নেক্সট। আচ্ছা, কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার এনভেলাপ এর পুনরাবির্ভাব ঘটে? ওকে, সো আমরা বলছিলাম যে নিউক্লিয়ার এনভেলাপ মানে কি, যে নিউক্লিয়ার যে পর্দাটা আছে, ওকে, যে মেমব্রেনটা আছে, বাইরের দিকে যে নিউক্লিয়ার মেমব্রেনটা, এইটার পুনরাবির্ভাব ঘটে অবশ্যই অবশ্যই টেলোফেজ পর্যায়ে। এই পর্যায়ে নিউক্লিয়ার এনভেলাপ এবং নিউক্লিওলাস এই দুইটার পুনরাবির্ভাব ঘটে। তারপর দেখো, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া নামকরণ করেন কে? আমি বলছিলাম এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া বা সর্বপ্রথম কোষ দেখছিলেন সামুদ্রিক স্যালামেন্ডার, কি বলে, সামুদ্রিক স্যালামেন্ডারে বা ট্রিটোরাস ম্যাকিউলোসা, মানে হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং, 1882 সালে। কত সালে? 1882 সালে, বা 1882-তে। ওকে, সেটা মনে রাখবো। তারপর যদি আমরা বাকিগুলো দেখি, আলেকজান্ডার ফ্লেমিং বলতে তো আমরা এই বই কিছু আমরা পড়ি নাই, বাট এই যে শ্লাইখার, এই শ্লাইখার কি করছেন, সর্বপ্রথম যে ক্যারিওকাইনোসিস আছে বা নিউক্লিয়াসের যে বিভাজন, এটাকে তিনি নামকরণ করছিলেন ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, ক্যারিওকাইনেসিস। ওকে, নিউক্লিয়াসের বিভাজনকে নামকরণ করছিলেন কে? এই শ্লাইখার সাহেব। তারপর এখানে আছে স্ট্রাসবার্জার। সো স্ট্রাসবার্জার একটা কথা বলছিলেন, এটা জানো তো ভাইয়া? স্ট্রাসবার্জার একটা কথা বলছিলেন যে অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকেই আমাদের সকল উন্নত যে কোষগুলা আছে সেগুলা মানে তৈরি হয়েছে। তারপর স্ট্রাসবার্জার আরো একটা কথা বলেন যে মানে ইয়ার নামকরণও করেন। ওকে, সো কোষচক্র বন্ধ করার অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কে? ওকে, কোষচক্র ইয়া করার অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কে? আচ্ছা, আমি স্ট্রাসবার্জার সম্পর্কে আমরা বলতেছিলাম, তাই না? সো স্ট্রাসবার্জার, আমাদের বইয়ে একটা লাইন আছে, ওই জায়গায় মানে এখানে বাংলায় যেটা লেখা আছে ওটা হচ্ছে স্ট্রাসবুর্গার। ওকে, আচ্ছা, সো এরপর বলতেছি, কোষচক্র বন্ধ করার অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করেন কে? আমরা জানি সাইক্লিন সিডিকে। ওকে, ও সরি ভাইয়া, সাইক্লিন সিডিকে এটা হচ্ছে কোষের নিয়ন্ত্রক। সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এটা হচ্ছে কি কোষের নিয়ন্ত্রক। আমি প্রশ্নটা ভুল পড়তেছিলাম। ওকে, এটা হচ্ছে কোষের নিয়ন্ত্রক। আর কোষচক্রর যে অভ্যন্তরীণ উদ্দীপনা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ যে এটাও একটা নিয়ন্ত্রক, অর্থাৎ কোষ বিভাজন যাতে না হতে পারে, এই জন্য এই যে আমাদের P53 এই উদ্দীপনাটা দিয়ে থাকে। কোনো কারণে এই P53 যদি ডিফেক্টিভ হয়ে যায় তখন এই ডিফেক্টিভ P53 এর কারণে আমাদের মূলত টিউমার বা ক্যান্সার কোষ শরীরে দেখা দিতে পারে। ওকে, সো তাহলে নেক্সট। আচ্ছা, তারপর দেখো ভাইয়া, কোষ বিভাজন কে আবিষ্কার করেন? কোষ বিভাজন আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং কোষ বিভাজন আবিষ্কার করেন। নেক্সট, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে কি বলে? সো আমরা জানি, প্রথম কথা হচ্ছে প্রাণী কোষে যে সেন্ট্রোমিয়ার তৈরি হয় এটা তৈরি হয় মাইক্রোটিউবিউল থেকে, আর উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থেকে, অর্থাৎ অ্যাস্টার রশ্মির মাধ্যমে সেন্ট্রোমিয়ার গুলো, সরি কি বলতেছি, মানে স্পিন্ডল তন্তুর কথা বলতেছি। সো উদ্ভিদ কোষে স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে মাইক্রোটিউবিউলস এর মাধ্যমে, আর প্রাণী কোষে সেন্ট্রিওল দেখা যাবে। এখন যে সকল স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকে তাদেরকে বলা হয় ট্রাকশন ফাইবার। ওকে, সো স্পিন্ডল তন্তু তো চিনি, সবগুলা নর্মাল স্পিন্ডল তন্তু, বাট মানে বিশেষ করে যারা সেন্ট্রোমিয়ারকে আঁকড়ে ধরে থাকে তারা হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ওকে, সো এরপর দেখো, ক্রসিং ওভার সম্পর্কে প্রথম ধারণা দেন কে? আমি বলছিলাম এই যে মর্গান সাহেব মরে যাইতেছিলেন, তিনি তাও ক্রসিং ওভার, আমরা জানি ক্রসিং ওভারের ফলে কি হয়, বৈচিত্র্য সৃষ্টি হয়। ওকে, সো তিনি মরে যাওয়ার সময় এই বৈচিত্র্যের কথা বলে যান, অর্থাৎ আমাদের যে ক্রসিং ওভার, এই ক্রসিং ওভারের কথা তিনি বলে যান। তার মানে এটার অ্যান্সার হবে কি থমাস হান্ট মর্গান। আমাদের প্রথম কোশ্চেনটা কিন্তু ছিল এরকম যে ভুট্টা উদ্ভিদের কথা ছিল, যে ভুট্টা উদ্ভিদে এই থমাস হান্ট মর্গান সর্বপ্রথম কি দেখতে পান, এই ক্রসিং ওভারটা তিনি পরিলক্ষিত করেন ভুট্টা উদ্ভিদে। ওকে, সো তারপর হচ্ছে কোনটি কোষ বিভাজনের প্রকার নয়? ওকে, সো আমরা কোষ বিভাজনের প্রকারভেদের মধ্যে আমরা জানি যে ক্লিভেজ এটা কোনো প্রকার নয়, কারণ কি আমরা মিওসিস মাইটোসিস এগুলো আমরা অ্যামাইটোসিস এগুলো পড়ছি, বাট ক্লিভেজ কোনো আমরা কোষ বিভাজনের মধ্যে পড়ি নাই। ওকে, নেক্সট, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রসিং ওভার হয়? আমরা পড়ছিলাম যে প্যাকাইটিন, প্যাক মানে ক্যাওস, ক্যাওস মানে বাচ্চা কাচ্চা ক্যাওস করে, তার মানে কায়াজমা, কায়াজমা মানে কায়াজমাটা, তার মানে টেট্রাট সৃষ্টি হবে কি আকৃতির? এক্স আকৃতির, সব পরে আসছি। ওকে, সেটার অ্যান্সার হবে কি
প্যাকাইটিন। ওকে, কোষকে বিভাজন হতে বিরত রাখে কোন প্রোটিন? সো বিভাজন হতে বিরত রাখে আমরা জানি যে P53 প্রোটিন। আর কোষচক্রের নিয়ন্ত্রক হচ্ছে সাইক্লিন সিডিকে অথবা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ওকে, সো ইরি উন্নত জাতের ফসলি উদ্ভিদের কারণ কি? এখন কোনো একটা উন্নত জাত কখন তৈরি হয়? নিশ্চয়ই মানে একটার সাথে আরেকটার যে হাইব্রিডাইজেশন বা যে ক্রস লিঙ্ক, তার মাধ্যমে। এখন এই ক্রস লিঙ্ক বা ক্রস ঘটে কিভাবে? এটা নিশ্চয়ই মায়োসিস প্রক্রিয়ায় ঘটে। আর মায়োসিস প্রক্রিয়ার একটা বিশেষ ইয়ে হচ্ছে প্যাকাইটিন। আর প্যাকাইটিনে কি ঘটে? ক্রসিং ওভার ঘটে। তার মানে এখানে আমি বলতে চাইতেছি আমাদের যে ক্রসিং ওভার, এখানে কিন্তু উন্নত জাতের উদ্ভিদ সৃষ্টিতে অনেক বেশি এটা ভূমিকা রাখে। তার মানে ইরি বা উন্নত জাতের ফসল উৎপাদনে ক্রসিং ওভারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সো তাহলে নেক্সট। ওকে, ইন্টারকাইনেসিসের সময় সংশ্লেষিত হয় না কি? ওকে, আমি বলতে চাইছি যে ইন্টারকাইনেসিস, আমি তোমাদেরকে বলছিলাম যে এই ইন্টারকাইনেসিসের সময় কি হয় না হয় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইন্টারকাইনেসিসের সময় আরএনএ এবং প্রোটিন এই দুইটা কি হবে? সংশ্লেষিত হবে, কিন্তু কোনো ধরনের ডিএনএ অনুলিপন ঘটবে না বা ডিএনএ সংশ্লেষিত হবে না। ওকে, সো এটা ইম্পর্টেন্ট। তাহলে এটা সংশ্লেষিত কোথায় হবে? এটা হবে প্রোফেজ ওয়ানে। প্রোফেজ ওয়ানে ডিএনএর দ্বিতন ঘটে। এটা কোথায় হবে তাহলে? প্রোফেজ ওয়ান। ওকে, প্রোফেজ ওয়ান আমরা কিন্তু এটা পড়িয়ে আসছি আমাদের ক্লাসে। প্রোফেজ ওয়ান। ওকে, অনেকবার বলছি এটা। আচ্ছা, মিওসিসের কোন উপপর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়? আমরা পড়ে আসছি এটা কি? প্যাকাইটিন। প্যাকাইটিন, কায়াজমা, কেওস। ওকে, ক্রসিং ওভার ঘটে কোন দশায়? প্যাকাইটিন। এখন পরে আসছি প্যাকাইটিন। ক্রসিং ওভার ঘটে কোথায়? প্যাকাইটিন। তুমি দেখছো একই প্রশ্ন কতবার আসছে। ওকে, 17, 18 মানে বিভিন্ন সেটে আসছে, আবার 16, 17তেও আসছে। ওকে, সো নেক্সট। ওকে, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? আমরা জানি নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনোসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনোসিস। তারপর কোন ধরনের কোষে কখনো মিউসিস ঘটে না? আমরা জানি যে মিউসিস কেন ঘটবে। মিউসিস ঘটবে হচ্ছে 2N কে N এ পরিণত করার জন্য, তাই না? সো 2N কোন একটা জীব থাকলে এটাকে যদি আমরা হ্যাপ্লয়েড করতে চাই, মানে ডিপ্লয়েডকে হ্যাপ্লয়েড করার জন্য আমাদের মিউসিস ঘটবে। কিন্তু কোনো একটা জীব যদি হ্যাপ্লয়েডই থাকে, হ্যাপ্লয়েডই থাকে, সো এই জীবটাতে কি কি আহ, মানে যখন বংশবৃদ্ধি করবে তখন হ্যাপ্লয়েড হবে না। সো এই সমস্ত জীবে মূলত মাইটোসিস প্রক্রিয়ায়, মূলত কি মাইটোসিস প্রক্রিয়ায় তাদের বংশবৃদ্ধি হয়ে থাকে। মাইটোসিস। নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ, এরকম একটা উদ্ভিদের নাম হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। ওকে, এটা হচ্ছে এককোষী। ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস, এটাতে মাইটোসিস প্রক্রিয়া কি হয়ে থাকে? এটা বংশবৃদ্ধি করে থাকে। ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে মিউসিস ঘটনা ঘটবে না কোথায়? হ্যাপ্লয়েডে। কারণ হ্যাপ্লয়েড যদি অর্ধেক হয়ে যায় তাহলে তো ভাইয়া মানে সেটই ভেঙে গেল, তাই না? সো ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হওয়ার সময় মিউসিস, বাট হ্যাপ্লয়েড জীবে কখনোই মিউসিস ঘটবে না, সেখানে মাইটোসিস ঘটবে। ওকে, সো তারপর দেখো কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? ওকে, সো আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন, মিউসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন, এবং অ্যামাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। এটা একটু মনে রাখবে, এটার নাম কি? প্রত্যক্ষ। ওকে, ভুল করা যাবে না, প্রত্যক্ষ। আর মিউসিস যে হ্রাসমূলক এটা সবাই জানি। ওকে, সো এটার অ্যান্সার কি হবে? মাইটোসিস। কারণ কি? এটা সমীকরণিক বিভাজন। ওকে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। ওকে, নেক্সট। মিউসিসে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়। ওকে, সো তোমাদেরকে এটা হয়তো অনেকে তোমরা ভুলে যেতে পারো, একটা কমন সেন্স কাজে লাগাও। আমরা জানি মিওসিসের দুইটা পর্যায়। ওকে, একটা মিওসিস ওয়ান, একটা মিওসিস টু। মিওসিস ওয়ানের যে প্রোফেজ ওয়ান, এইটাতে এটা থেকে যদি তুমি ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন যাই বলো, এখানে কখনো তুমি সেন্ট্রোমিয়ার বিভাজন হয় এরকম কোনো কিছু পাইছো পড়তে গিয়ে? পাও নাই ভাইয়া। সেন্ট্রোমিয়ার বিভাজন কখনো মিওসিস ওয়ান বা প্রোফেজ ওয়ানে তুমি পাও নাই। তার মানে এটা নিশ্চয়ই কোথায় হবে? আমাদের মিউসিস টুতে হবে, প্রথম কথা। আচ্ছা, মিউসিস টুতে হইলো, এখন মিউসিস টুর কোন পর্যায়ে হবে? নিশ্চয়ই অ্যানাফেজে হবে। কেন ভাই অ্যানাফেজে হবে? কারণ কি? অ্যানাফেজে কি জানি আমরা? সেন্ট্রোমিয়ার গুলো, যে সেন্ট্রোমিয়ার গুলো এগুলা বিভাজিত হয়ে এগুলা মেরুমুখী হয় না? সেন্ট্রোমিয়ার গুলো বিভাজিত হয়ে এগুলা মানে যে কোষের যে মেরু আছে এই মেরু অঞ্চলের দিকেই তো এগুলা ধাবিত হয়, তাই না? সেন্ট্রোমিয়ার গুলো বিভাজিত হয়। সো মানে এটা কখন হয়? অ্যানাফেজ ধাপে। তার মানে মিউসিস টু এর অ্যানাফেজ ধাপে, যেহেতু এটা একটা গতিশীল পর্যায় এবং তখন সেন্ট্রোমিয়ার গুলা বিভাজিত হয়ে আহ মেরুর দিকে যেতে থাকে, তার মানে এটা অ্যানাফেজ হবে। এটা হচ্ছে কমন সেন্স থেকে অ্যান্সার করলাম। আর তোমরা দেখবা বইও এটা অত্যন্ত সুন্দরভাবে বলা আছে যে অ্যানাফেজ টুতে সেন্ট্রোমিয়ার গুলা বিভাজিত হয়। ওকে, তারপর দেখি যে উপদশায় সিনেপসিস ঘটে তাকে কি বলে? আচ্ছা, আমরা বলছিলাম জাইগোটিন মানে হচ্ছে জোড়া। জাইগোটিন মানে কি? জোড়া। তার মানে জোড়া জাতীয় যত কিছু আছে সবই জাইগোটিন। সিনেপসিস হচ্ছে
একটা হচ্ছে জোর বাঁধার প্রক্রিয়া। সিনেপসিস কি একটা জোর বাঁধার প্রক্রিয়া, সো যেই উপদেশে সিনেপসিস ঘটে তাকে বলা হয় জাইগোটিন। আর এই একই সাথে আমরা জানি এই জোর বাঁধার পর ওই ক্রোমোজোম যুগলকে বলা হয় বাইভ্যালেন্ট। ওকে, সো তারপর বলি নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে কোন পর্যায়ে। ওকে, সো নিউক্লিয়াসের অবলুপ্তি, ওকে, সো আমরা জানি ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনিসিস। ওকে, সো এগুলো যখন হয় তো এগুলোর মধ্যে নিউক্লিওলাসে যে অবলুপ্তি ঘটে এটা ঘটবে আমাদের যে ডায়াকাইনেসিস যেটা আছে, এই ডায়াকাইনেসিস পর্যায়ে আমাদের নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটবে। ওকে, সো এটা কি আমাদের ডায়াকাইনেসিস। তারপর নেক্সট। ওকে, সো নিয়ন্ত্রণহীন ও সমন্বয়বিহীন কোষ বিভাজনকে কি বলে। ওকে, সো আমরা জানি নিয়ন্ত্রণহীন বা সমন্বয়হীন যদি কোষ বিভাজন হয় তার মানে হচ্ছে এটা হবে মানে কোষচক্র অর্থাৎ ডিফেক্টিভ P53, অর্থাৎ কি ডিফেক্টিভ P53-র কারণে এটা হবে, ফসফরাস 53 এর কারণে, P53 এর কারণে এটা হয়। ওকে, সো এই বিভাজনটাকে আমরা নিয়ন্ত্রণহীন বা সমন্বয়হীন কোষ বিভাজনকে আমরা টিউমারও বলতে পারি, ক্যান্সারও বলতে পারি। ওকে, সো ধরো ক্যান্সার, এটা সাধারণত টিউমার দাগাইতে পারি। টিউমারের যখন একটা বিশেষ পর্যায়ে চলে যায় তখন আমরা তাকে ক্যান্সার বলি। ওকে, সো তারপর আসো, মানে এটা তো দুইটাই অ্যান্সার হয় তাই না, যে নিয়ন্ত্রণহীন সমন্বয়বিহীন কোষ বিভাজনকে আমরা টিউমার বলতে পারি, টিউমারের একটা বিশেষ পর্যায়ে কি বলি আমরা ক্যান্সার বলি। ওকে, সো এই কারণে হয়তো এখানে অ্যান্সারটা দেয়া নেই। আচ্ছা, মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। সো আমরা কিন্তু মানে অত্যন্ত সুন্দরভাবে ভাইয়া পড়াইছিলাম যে যখনই বলবে কোনো কিছু বিলুপ্তি হতে থাকে বা ঘটতে থাকে, কি বলে, ঘটতে থাকে, এটা হবে কি প্রোফেজ, এটা হবে কি প্রোফেজ। তারপর বিলুপ্তি ঘটে, এটা হবে কি প্রোমেটাফেজ, প্রোমেটা প্রোমেটাফেজ। আর যখন বলবে আমাদের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে তখন আমাদের হবে মেটাফেজ। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবা। যখন বলবে নিউক্লিওলাসের ঘট বিলুপ্তি ঘটতে থাকে এটা হচ্ছে প্রোফেজ, বিলুপ্তি ঘটে প্রোমেটাফেজ, বিলুপ্তি সম্পূর্ণ বিলুপ্তি ঘটে তাকে বলে মেটাফেজ। ওকে, তারপর আসো সিনেপসিস ঘটে কোন পর্যায়ে। আচ্ছা, সিনোপসিস ঘটে কোথায়, আমাদের যে আমরা বলছিলাম একটু আগেই পড়ে আসছি জাইগোটি নিয়ে, একই সাথে বাইভ্যালেন্টও এখানে দেখা যায়। তারপর ডিএনএ এর রেপ্লিকেশন কোষচক্রের কোন দশায় দেখা যায়। সো রেপ্লিকেশন এটা এস দশায় দেখা যাবে, আমরা বলছিলাম সিনথেসিস, ডিএনএ সিনথেসিস এস দশায়, যেটা কিনা ইন্টারফেজের অংশ। ওকে, সো নেক্সট। আচ্ছা, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে কি বলে। সো আমরা জানি সেন্ট্রোমিয়ার যারা সংযুক্ত করে তাদেরকে বলা হয় স্পিন্ডল তন্তু, আর যে সকল সেন্ট্রোমিয়ার সংযুক্ত করে তাদেরকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। ওকে, টার্মিনালাইজেশন টার্মিনালাইজেশন হয় কোন উপপর্যায়ে। ওকে, সো টার্মিনালাইজেশন মানে কি প্রান্তীয়করণ। ওকে, প্রান্তীয়করণ হয় ডিপ্লোটিনের উপপর্যায়ে, ডিপ্লো মানে কি ডাবল। ওকে, মানে প্রান্তীয়করণ হবে কোথায়, ডিপ্লোটিনিয়াতে। এবং এখানে আমরা জানি 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি দুইভাবে প্রান্তীয়করণ হতে পারে। 90 ডিগ্রি কখন হয়, যখন একটা মানে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক পাশে যখন ইয়া ঘটে তখন তখন হয় 180 ডিগ্রি। যখন দুই পাশে ঘটে মানে কায়াজমা সৃষ্টি হয় দুই পাশে, তখন 90 ডিগ্রি। ওকে, সো মূলত মাঝখানে যে সেন্ট্রোমিয়ার গুলো আছে, সেন্ট্রোমিয়ার গুলোর যে বিকর্ষণ, এই বিকর্ষণের ফলেই মূলত এই টার্মিনালাইজেশন হয়ে থাকে। ওকে, সেন্সার কি ডিপ্লোটিন, তোমাদের এত গভীরে আসবে না, জাস্ট বলবেন যে টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ এটা কিভাবে হয়, মানে বা কোন উপপর্যায়ে হয়, এটা হচ্ছে ডিপ্লোটিন। ওকে, প্রোফেজ ওয়ানের ডিপ্লোটিন। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে কোষ প্রাচীরের মধ্যপর্দার সূচনা হয়। এটাও কিন্তু আমি মানে আমার ক্লাসে বলছিলাম যে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং আরিওতে আসছে যে মাইটোসিস কোষ বিভাজনের যে কোষ প্রাচীরের এটা সূচনা হয়ে যায় টেলোফেজ পর্যায়ে থাকতেই। ওকে, মানে মধ্যপর্দার সূচনা বা কোষপ্লেট তৈরি হওয়ার যে সূচনা, এটা টেলোফেজ উপপর্যায়ে থাকতেই সূচনা হয়ে যায়। ওকে, নেক্সট। এরপর আসো, কায়াজমা দেখা যায় কোন দশায়। আমরা বলছিলাম কায়াজমা মানে ক্যাওস, কায়াজমা মানে ক্যাওস, আর ক্যাওস সৃষ্টি হয় বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা মানি কি বলছিলাম, প্যাক প্যাক, আর তার মানে কি প্যাকাইটিন। ওকে, সো তারপর অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণ কি, এটা হচ্ছে ক্যান্সার। ওকে, তারপর ক্রসিং ওভার ঘটে কোন বিভাজনে, এটা হচ্ছে মায়োসিস। ওকে, ক্রসিং ওভার ঘটে কোথায়, মায়োসিস বিভাজনে ঘটে। ওকে, সো এই ছিল আমাদের আজকের ক্লাস।
সো তোমরা কোষ বিভাজন চ্যাপ্টারটি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাতে পারো। অ্যান্ড তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমার আমার কমেন্টে জানাতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখতে পারো। ওকে, সো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।